তো সবাই গুপ্ত রাজনীতি বন্ধ করা আসলে কিভাবে যায়? গুপ্ত রাজনীতি আসলে বন্ধ করা খুব কঠিন, কেননা আপনি তো লুকিয়ে আছেন। ফলে ওপেনই আছেন, আপনি বললাম যে আমি পাল্টে গেছি, সব ঠিক আছে, আমি আপনার সাথেই আছি, আমি আর কোনো দিকে নাই। ওটাই তো গুপ্ত। আপনি এই মুহূর্তে কোনো একটি সাজ নিয়ে বসে আছেন। ছোটবেলায় আমরা একটা গল্প পড়তাম, এক বহুরূপী, মানে যে কিনা বিভিন্ন চেহারা ধারণ করে, সে একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে বাঘ সেজে। সবাই তারা মনে করে যে আসল বাঘ ঢুকেছে, পরে বের হয় যে না, সে আসলে বাঘের কাপড় পরে, খেতে পায় না বেচারা। একটা গান আছে, ডোরা কাটার দাগ হ্যাঁ, দেখে বাঘ এরপরে চেনে। একটা গানও তো আছে, বহুরূপী নামে গল্পটাই ছিল আমাদের ছোটবেলা, আমাদের টেক্সট বুকে ছিল। করুণ পরিণতি হয় কেউ বহুরূপী, কারণ সবাই তাকে প্রহার করতে থাকে বাঘ ভেবে, আসলে সে খেতে পায় না বলে ওখানে ঢুকেছিল। একটা করুণ গল্প। তো এই গুপ্তরা কি করে, গুপ্তরা একটা উদ্দেশ্য নিয়ে আরেকটা রাজনৈতিক দলে ঢুকে সেই রাজনৈতিক দলের চেহারা নেয়। ধরেন যে কিনা অত্যন্ত ধর্মপ্রাণ, ধর্মীয় লেবাস পরবে, সে ওই রাজনৈতিক দলে ঢুকে জামা কাপড় বদলে ফেলে সে একটা অন্যরকম বেশ ধারণ হ্যাঁ, করে। এরকম হ্যাঁ, দেখা তো যায়। এই মুহূর্তে গুপ্তটা উঠেছে কোথায়, গুপ্ত লুকিয়েছিল কোথায়? যারা অত্যন্ত গর্বের সাথে বেরিয়ে এসে বলেছেন যে আমি গুপ্ত ছিলাম, তারা কি করছিলেন গুপ্ত অবস্থায়? স্লোগান দিচ্ছিলেন ফ্যাসিবাদের পক্ষে, স্লোগান দিচ্ছিলেন স্বৈরতন্ত্রের পক্ষে, স্লোগান দিচ্ছিলেন ভুয়া নির্বাচনের পক্ষে, ভুয়া নির্বাচনের বিজয়কে উদযাপন করছিলেন। তার মানে কি, তারা অভিনয় করছিলেন। তো একটা গান আছে আজাদ রহমানের সুর করা, হ্যাঁ, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো। এই জন্য গুপ্ত খোঁজা খুব কঠিন, কারণ মানুষকে আপনি কি দেখে চিনবেন, কিভাবে চিনবেন? যে কিনা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সাথে বসে বসে ইনায় বিনায় গল্প করে উনি তার আদর্শ এসব বলে, সে হঠাৎ করে ওনারা অনেক গালি দেয়। তো ব্যাপারটা কেমন না, আমরা যখন সমালোচনা করা জাফর ইকবালের সমালোচনা কিন্তু তখনই করেছি। আমি তখনই বলেছি যে এই ফরিদ বাঁচাতে উনি যে শরবত খাওয়ালেন, আমি শরবতের নাম দিয়েছিলাম শরবতে জাফরি। মানে মানুষকে আপনি এক কথা বলে শরবত খাওয়াচ্ছেন, কিন্তু কাজটা হচ্ছে না, প্রতারণামূলক শরবত। আপনার মনে আছে ফরিদ সাহেব? জাফর স্যার হয়তো মনে দুঃখ পাবেন আজকে এটা দেখলে, কিন্তু কথা তো ঠিক। ওনার তো দরকার ছিল না ফরিদের অপসারণ হবে এই কথা বলে শরবত খাওয়ানো। তো আমি এটা নাম দিয়েছিলাম শরবতে জাফরি। হ্যাঁ, তো এরকম ওই সময় যারা লুকিয়েছিলেন, হ্যাঁ, তারা যদি এখন বের হয়ে এসে বলেন যে না আমিও তো স্যারের পিছন পিছন গিয়েছিলাম, স্যারের সাথে ছিলাম, আছে কিন্তু এরকম, জানেন, আমি দেখেছি। একেবারে ইনায় বিনায় উনি তার কত বড় আদর্শ এটা বলছে, এখন বলে যে না উনি এনেবলার, আমি ভালো। তো এই যে উনি এনেবলার আমি ভালো, এরা আবার একসময় প্রবল পরিমাণে একেবারে ধর্মীয় লিবাস পরতো, হঠাৎ কেটস পরে, জিন্স পরে, বেশ একটা। এটা কি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য না? এটা চারিত্রিক বৈশিষ্ট্য না, এটা লোভের রাজনীতি, একদম সোজা কথা। সব জায়গায় তো দেখি আমরা এইটা যে আমি লোভের আমি রাজনীতি। আপনার লোক, এটা লোভের রাজনীতি। পরে দেখা যায় এইবার সারা আসেন। অন্য অনেকের এই লোক। গুপ্ত রাজনীতির কারণ কি? প্রথম হচ্ছে গুপ্তকে তারা জায়েজ করে কিভাবে। প্রথমে বলে কি, স্বৈরাচার আমাদেরকে মার দিত, তাই আমরা লুকায় ছিলাম। তো তাইলে আপনারা আন্দোলন করলেন কখন? আপনারা 16 বছর স্বৈরাচারকে এনেবলিং করে যখন নিজের একটু দাঁত গজিয়েছে তখন বাপের পাশে কামড় দিয়েছেন। ব্যাপারটা সেরকম হলো না? আহমদ সফার একটা সুন্দর লাইন আছে যে একটা প্রাণী নাকি দাঁত গজালে প্রথমে বাপকে কামড়ায়। তো তাইলে 16 বছর থাকলেন লুকিয়ে। তারপর দ্বিতীয় কথা, আপনারা যে বলেন যে চুপ করেছিলেন কেন, আপনি এনেবলার, চুপ করে থাকা একটা অপরাধ। আচ্ছা, আপনাদের না হয় 16, 17, 18 বছর বয়স, আপনাদের বাপ মার বয়স কত? চুপ করেছিল কেন 18 বছর? আপনার বাপ মা কি করতেছিল? আপনাদের বাপ মা চুপ করে আপনাদেরকে বড় করতেছিল? বলে না কিন্তু। অতএব এই গুপ্ত রাজনীতির বড় ব্যাপার হচ্ছে নিজেদেরকে লুকিয়ে রেখে সুযোগ মতো সময়ে ঝোপ বুঝে কোপ মেরে, ঝোপের ভিতরে যাই থাকুক সেটা হাসিল করা। এই ঝোপ বুঝে কোপ মারার রাজনীতি হচ্ছে গুপ্ত রাজনীতি। যে কিনা সত্যিকারের রাজনীতি করবে সে রাজনীতির জন্য জেল জুলুম হুলিয়া ফেস করবে, সে রাজনীতি করতে এসেছে ভাই। আমাদের মতো তো না, টকশোতে আসে, আমাদের বাক স্বাধীনতার জন্য আমরা আসি। আপনি বলে দেন বাক পরাধীন, আমরা কেউ আসবো না। বাক পরাধীন, বাক পরাধীন জাতি তো বাক পরাধীন, কিন্তু আমরা তো বাক পরাধীন জাতির মধ্যেও আমরা কথা বলেছি, বলি নাই? আপনি জানেন অন্তত। তো আমরা তখন বাক পরাধীন জগতে কথা বলতে পারলাম। আপনাদের আব্বা আম্মা কি করছিল? আপনাদের আব্বা আম্মা কথা বলে নাই কেন? তাদের ফেসবুক ছিল না? আপনাদের ফেসবুক কোথায় ছিল? আপনাদের ফেসবুকে তো আমি দেখেছি রব্বানিকে ভাই ডেকে ডেকে আপনারা বক্তৃতা দিচ্ছেন। তো এগুলো বলার সময় মনে থাকতে হবে। তো এইটা হচ্ছে একটা গুপ্ত। দ্বিতীয় হচ্ছে স্বৈরতন্ত্রের সুবিধা নেয় তারা, গুপ্ত অবস্থায় থাকার সময় ওইটা খায়, গাছের আগারটা খায়, তারপর তলারটা কুড়াতে আসে, এইটা। তৃতীয় হচ্ছে এদের কাজই হচ্ছে যে নিজস্ব একটা এজেন্ডা থাকে। এরা গুপ্ত হয়ে ঢুকে হচ্ছে, এরা ওই যে বড় একটা সেগুন গাছের খাটের মধ্যে, যে মানে সেগুন কাঠের খাটের মধ্যে দেখবেন একটা ঘুন পোকা ঢুকে ক্যাঁকো 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 শব্দ করে। যখনই কিনা খাটে মানুষ এসে বসে চুপ করে থাকে,
একটু পরে আবার ক্যাঁকো ক্যাঁকো শুরু করে, মানুষ বসলে শব্দ করে না। ক্যাচ ক্যাচ। হ্যাঁ, এই গুপ্ত হচ্ছে ওই রকম ঘুণ পোকার মতো। একটা বড় রাজনৈতিক দলের মধ্যে ঢুকে তারা মানে তাদের আদর্শ সাধন করার যে চেষ্টা করে, শুধু তাই না, ওই রাজনৈতিক দলের মধ্যে বহু নেতাকর্মীকে বিভ্রান্ত করে। এবং এইটা করে তারা কি করে জানেন? মূল রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে। গুপ্তের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, গুপ্ত সাধারণ মানুষের যে রাজনীতি মানুষ বসে এই টং দোকানে চা খেতে খেতে করে, যেটা বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য ছিল। রিক্সাওয়ালাও বসে, আজিজ ভাইও বসে, তারপর দুজন মিলে চা খেতে খেতে রিক্সাওয়ালা কিন্তু বলে, আজিজ ভাই আপনার টক শো দেখছি, আপনি যেটা বলছেন এইটা হচ্ছে আমাদের রাজনীতি, যেটা সাধারণ মানুষ করে, তারপরে ভুলে যায়। গুপ্তওয়ালারা কি করে জানেন? ওই টং দোকানে বসে চুপ করে বসে থাকে, তারপর জায়গা মতো গিয়া বলে, আজিজ সাহেব কি বলে জানেন, ওনার একটু ধরে নেন। আনিস আলমগীরকে কারা ধরে নিয়ে গেছিল? কার নির্দেশে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছিল? এটার উত্তর দিবে কেউ? কার নির্দেশে তার নামে ভুয়া মামলা দেওয়া হয়েছিল? এই যে আরো যে লোকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আবু আলম শহীদ খান সহ, যাদের নামে ভুয়া মামলা, মিথ্যা মামলা, মানে এগুলো যে দেওয়া হয়েছিল, কার নির্দেশে হয়েছিল? এই লোকগুলো কিন্তু গুপ্ত। এদের আবার একটা নতুন নাম দিয়েছেন তারা, ডিপ স্টেট, গভীর রাষ্ট্র। না, এরা গুপ্ত রাষ্ট্র। এবং এই যে গুপ্ত রাষ্ট্র, গুপ্ত রাজনীতি, গুপ্ত কথাবার্তা, এরা আমার আপনার মধ্যে বসে থাকবে, তারপর বসে থেকে চুপচাপ শোনে। এরা হচ্ছে রাজনীতির জন্য সবচেয়ে দুষ্ট ক্ষত, এরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, এরা হচ্ছে রাজনীতির ক্যান্সার। এরা বসে থাকবে আপনার পাশেই। এবং খুব মজার ব্যাপার জানেন, আমি একটা খুব চমৎকার জিনিস দেখেছি ফেসবুকের মধ্যে, সাজ্জিস আলম বলছে আপনার পাশেই লুকিয়ে আছে, এরকম কিছু একটা বলছে। গুপ্ত এটা মজা, গুপ্ত কিন্তু এটা বলবে আপনাকে, বুঝছেন? গুপ্তের একটা সুন্দর উদাহরণ দিই। গুপ্তের উদাহরণ তো খন্দকার মোশতাক। আপনার একটা মজার জিনিস বলি, অসমাপ্ত আত্মজীবনী যারা পড়েছে তারা জানে, ওইখানে উনি লিখছে ওই জেলখানার বিভিন্ন জায়গাতে, ওনার তো 2টা বই আমাদের এখানে পাবলিশ হয়েছিল, তো যে কোনো একটা বইয়ের মধ্যে আছে যে মোশতাক সাহেব একটু বড়লোক মানুষ, ভালো খাবার ছাড়া খাইতে পারে না, এই জন্য নাকি উনি বলতেছে পরিবারকে একটু ভালো খাবার যেন তার জন্য পাঠায়। আপনি বুঝতে পারেন গুপ্ত কি করে? গুপ্ত আপনার বাড়ির ভালো খাবারটা নিজে খায় বসে বসে। হ্যাঁ, এইটা হচ্ছে গুপ্তের ব্যাপার। এবং এবং এইটা করতে করতে কোথায় গিয়েছিল আপনি বুঝতে পেরেছেন। বাংলাদেশ লন্ডভন্ড করে যাতা অবস্থা করেছিল, ওইখান থেকে উদ্ধার করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আসতে হয়েছিল। উনি কি ইচ্ছা করে রাজনীতিতে আসছিল? এই গুপ্তরা করে কি, এই ধরনের বহু কাণ্ড ঘটায় এবং তারপরে গুপ্ত বসে থাকে এবং হঠাৎ বের হয়ে বলে কি, আমি তো আপনার দলে ছিলাম, আপনার দলে ছিলাম, কিন্তু ওনার দলে লুকিয়েছিলাম। আমি মনে করি এই যে আজিজ ভাই যেটা বলেছেন, যে গুপ্তদের শুধু আবিষ্কার করা না, গুপ্তদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ সংগ্রহ করে গুপ্তদের রাজনীতি আগে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। কেউ যদি বের হয়ে বলে আমি গুপ্ত ছিলাম, শুধু এইটা বলার কারণে তাকে নিয়ে যেতে হবে। গুপ্ত থাকতে পারবেন না। আপনি ছিলেন একটা আদর্শ, আপনার আদর্শ বদল হয়েছে, এটা বলতে পারেন আপনি। আপনি এটা বলতে পারবেন না আমি সবসময় ওখানে ছিলাম, কিন্তু আমি কিছুদিনের জন্য ওখানে লুকিয়েছিলাম, এটা বলবেন কেন? আপনাকে বলতে হবে যে আমি ওনার ছিলাম, আদর্শ বদল হয়ে গিয়ে আমি জাকিরের দলে এসেছি, এটা বলেন। ওপেন হন। আমি ওখানে ছিলাম, হ্যাঁ, ওখানে যখন ছিলাম আমি বুঝি নাই বা বুঝেছি, আমি করেছি, এখন আমি বুঝতে পেরেছি, আমি এখানে এসেছি। ব্যাখ্যা করেন। ইয়েরা করে নাই, অতীতের রাজনীতিবিদরা দল বদলায় নাই। ভাসানী ন্যাপের মশিউর রহমান সাহেব চলে আসে নাই জিয়াউর রহমান সাহেবের দলে, কিংবা বহু মুসলিম লীগের লোকজন মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ তৈরি করে নাই। তো গুপ্ত থাকার দরকার হয় নাই, তো ছিল মুসলিম লীগ, বনিবনা হয় না, একটা দল বানাইছে, অসুবিধা কি?